বেসিক্যালি 250 সিসির একটা ইঞ্জিন। GSX-R কেও বিট করে ফেলতেছে ইজিলি। অনেকে মনে করে যে সামনে দুইটা ডিস্ক দেওয়া হয়েছে, হয়তো একটা ফেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে একটা সুন্দর বাইক দেখতে পারতেছেন। এটা বাংলাদেশের কিন্তু অনেক ছেলেরই ক্রাশ। এটা হচ্ছে টারো GP1। আর এই টারো GP নিয়ে আসলে মানুষের মনে অনেক কনফিউশন আছে। আজকে ওইসব কনফিউশনই দূর করব। আর এরা কিন্তু বাংলাদেশের মধ্যে এখন দ্য মোস্ট পাওয়ারফুল বাইক বলা যাচ্ছে, কারণ GSX-R কেও বিট করে ফেলতেছে ইজিলি। সো আজকে এই বাইকের একটু স্পেসিফিকেশনস বলবো আর রাইড করে বলবো যে কেমন লাগতেছে। সো যাই হোক, বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো ফার্স্টে আমি বাইকের ফ্রন্ট লুক থেকে শুরু করি। ফ্রন্ট থেকে দেখতে গেলে টারো GP1 ভার্সন 3 বলেন, ভার্সন আগেরগুলোও বলেন, আগের যে টারো GP-গুলো ছিল কার্বোরেটর ইঞ্জিনের, সবগুলোর লুক কিন্তু প্রায় সেমই। আর ফ্রন্টে এখানে দেখতে পারতেছেন, এখানে হচ্ছে দুইটা প্রজেকশন LED লাগানো হয়েছে, এখানে একটা আর এইখানে একটা। সামনে হচ্ছে 120/70 সেকশনের টায়ার, আর পেছনে হচ্ছে 160/60 সেকশনের টায়ার লাগানো হয়েছে। দুইটাই কিন্তু CST টায়ার। এটাতে কিন্তু হচ্ছে দুইটা ডিস্ক আছে ব্রেকের, এইখানে একটা আর এইখানে একটা। আর এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS। অনেকে মনে করে যে সামনে দুইটা ডিস্ক দেওয়া হয়েছে, হয়তো একটা ফেক না। এখানে হচ্ছে ABS এর ক্যালিপার দেওয়া হয়েছে, আর এইখান থেকে একটা সেন্সর আছে, এইখানে স্পিড সেন্সর আছে। এই ডিস্কটা দিয়ে হচ্ছে স্পিড সেন্স করে, আর এটাতে হচ্ছে ব্রেকের কাজ করে আর কি, মানে দুইটা একই কম্বিনেশন করে দেওয়া হয়েছে। আর সামনে কিন্তু এটাতে 4 পিস্টন ক্যালিপার আছে। আর পেছনের যদি ব্রেকিংয়ে আসি, পেছনে হচ্ছে 3 পিস্টনের ক্যালিপার। এই যে এটা হচ্ছে ABS এর রিং, আর এখানে কিন্তু 3টা পিস্টন দেওয়া আছে ব্রেকিংয়ের জন্য। সো এখন বাইকের হার্ট আর কি, ইঞ্জিনে আসি। এপ্রিলিয়া GPR 250R যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এই টারো GP-র এই বাইকটাতে কিন্তু সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, জাস্ট এই লোগোটা চেঞ্জ করা হয়েছে। আর ইঞ্জিনের টেকনোলজি এপ্রিলিয়ার থেকে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, সো এটা বেসিক্যালি 250 সিসির একটা ইঞ্জিন, বাট কাগজে কলমে কিন্তু 165 আসছে। কিছু প্রবলেমের কারণে এই জিনিসটা করা হয়েছে। যাই হোক, সো এই ইঞ্জিনের কিছু স্পেসিফিকেশনস বলি। এটা হচ্ছে একটা D8C ইঞ্জিন, 4 ভ্যালভের, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 26.2 হর্স পাওয়ার, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 22.8 নিউটন মিটার। আর এইটার থেকে এই টারো GP-র এই বাইকটা থেকে 0 to 60 অ্যাচিভ করতে কিন্তু জাস্ট অনলি 3 সেকেন্ডস লাগে। আর এই বাইকে কিন্তু হালকা পাতলা কিছু মডিফিকেশনস করা হয়েছে, কারণ স্টকে কিছু জিনিস আছে ওইগুলো চেঞ্জ না করলে আসলে হয় না। যেমন স্টকে যেই হেডলাইটগুলো আসে, এই দুইটা হেডলাইটের ব্যাকআপ কিন্তু অতটাও ভালো না, ভিজিবিলিটিতে কিন্তু নাইটে অতটাও বেটার দেয় না, যে কারণে এই যে এইখানে একটা আর এখানে একটা দুইটা LED লাইট লাগানো হয়েছে, যাতে রাত্রেবেলা আরও ভালো ভিউ পাওয়া যায়। এই বাইকে কিন্তু RCB-র পুরো সেট লাগানো হয়েছে। এখানে হচ্ছে RCB-র ব্রেক লিভার আর RCB-র ক্লাস লিভার, আর এটা হচ্ছে RCB-র মাস্টার সিলিন্ডার, লাল কালারের অয়েল। আর এইখানে হচ্ছে সিট কভারটা চেঞ্জ করা হয়েছে, আর এখানে হচ্ছে একটা পিলো লাগানো হয়েছে। আর মিররটা চেঞ্জ করা হয়েছে। স্টকে মিরর দুইটা হচ্ছে এইখানে আছে, বাট এইখানে মিরর থাকলে না আসলে ভিজিবিলিটি পেছনে ওরকম পাওয়া যায় না, যে কারণে এখানে হ্যান্ডেল বারে মিররগুলো লাগানো হয়েছে। আর এটা হচ্ছে মাগাজির মিরর। সো এই গেল হচ্ছে টেকনিক্যাল কথাবার্তা। এখন আপনাদের একটু এক্সস্ট নোটটা শোনাই আগে। এই টারোর কিন্তু একটা সিগনেচার নোট আছে এক্সস্টের, ওটাতে শোনাই। বেশি রেফ করলাম না। আগের যে টারো GP-র বাইকগুলো ছিল ওইগুলোতে কিন্তু এখানে সিঙ্গেল ব্যারেল আসতো, বাট এখানে হচ্ছে ডুয়েল ব্যারেল এক্সস্ট দিছে। আর এক্সস্টের নোটটা আগের ভার্সনগুলোর থেকে একটু কম। এই যে এটা হচ্ছে বাইকের চাবিটা এই যে দিলাম। এই যে হচ্ছে বাইকের স্পিডোমিটারটা কিন্তু অনেক ইনফরমেটিভ। আপনাদের দেখাই, স্পিডোমিটারে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে। এইটা একটা, এই দুইটা প্যাটার্ন আছে। আর এইখানে যদি আপনারা হাত দিয়ে রাখেন, সেন্সরটা যদি ঢেকে যায়, তাহলে কিন্তু এটা অটোমেটিক ডার্ক হয়ে যায়। যখন অন্ধকার হয়ে যায় তখন আর কি ডিসপ্লে অটোমেটিক ডার্ক হয়ে যাবে, ডার্ক মোডে শিফট হয়ে যাবে। এখানে হচ্ছে টোটাল অডো কত, আর এখানে যদি আপনারা চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এখানে অনেক ইনফরমেশন পাবেন। এখানে রিয়েল টাইম RPM শো করবে। আমি একটু স্টার্ট দিয়ে দেখাই। এই যে এখানে কিন্তু সব রিয়েল টাইম ক্যালকুলেশন দেখাচ্ছে, এখন কত RPM আছে, বাইকের টেম্পারেচার কত, বাইক কতক্ষণ ধরে স্টার্ট রয়েছে, এই সকল ইনফরমেশন কিন্তু এখানে আসে। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে এখান থেকে এক্সিট করি। এই যে এখানে গেলে হচ্ছে এক্সিটে যায়। এই যে স্পিডোমিটার নর্মাল হয়ে গেল। আর এই বাইক কিন্তু টোটালি পুরা 13,000 RPM হিট করে। D8C ইঞ্জিনে কিন্তু হচ্ছে দুইটা ক্র্যাঙ্কশ্যাফট থাকে, একটা হচ্ছে এক্সস্ট ভ্যালভের জন্য, আর একটা হচ্ছে ইনটেক ভ্যালভের জন্য। সো অনেকটা কথাবার্তা বলে ফেলছি, এখন আমি রাইড করতে করতে বাদ বাকি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। তো আচ্ছা, আপনাদের একটু দেখাই যে এই বাইকে পাওয়ার আউটপুটটা কেমন দেয়। আমি বাইকটা এখন একটু হালকা পাতলা রান দিব।
ম্যান, জাস্ট অ্যামেজিং। মানে প্রত্যেকটা গিয়ারে এমন ভাবে পাওয়ার ডেলিভারি করতেছে, মনে হচ্ছে আমি কোনো ট্র্যাকে আসি, আমি এখন রেস করতেছি আর এই বান্দা জানে। আচ্ছা, দেন আরেকটা জিনিস আপনাদের বলা হয় নাই, এই বাইক ইউজ করা হয়েছে 13 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক, যেটা থেকে আপনারা পার লিটারে মাইলেজ পাবেন হাইওয়েতে 36 কি 37, এর বেশি কখনোই পাবেন না। আর সিটিতে আপনারা 35 থেকে 34 এর মাঝখানে থাকবে, মাঝে মাঝে মাইলেজটা ড্রপও করতে পারে। এটা গ্যারান্টি আসলে টারো বাংলা নিজেও দিতে পারবে না। তো এখন বলি যে হচ্ছে এই বাইকের কিছু ভালো দিক আর খারাপ দিক। ভালো দিকের মধ্যে ফার্স্ট যেটা আসবে, এই বাইকে প্রচুর পরিমাণে পাওয়ার। আমি যতবারই ওইখানে একবার ট্রাই করলাম, 2বার ট্রাই করছি, যতবারে আমি পিক আপটা দিছি আমি মনে হচ্ছে আমার বাইক হুইলি হয়ে যাচ্ছে, এত পাওয়ার আমি ফিল করতেছিলাম। আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে এই বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও। এই বাইক কিন্তু 170 কেজি। আর এই বাইকের যদি এখন বলি এই বাইকের ব্যালেন্সিং কীরকম, একটু আগে আমি একটা ছোটোখাটো কর্নারিং করছি, কর্নারিংয়ের সময় আমি যে পরিমাণে কনফিডেন্সটা পাইছি, ওটা সত্যি কথা বলতে গেলে এর আগে আমি কখনোই এত পরিমাণে কনফিডেন্স ফিল করি নাই। কারণ এই বাইকের টায়ার কিন্তু সামনে 120 সেকশন আর পিছনে 160 সেকশন, আর মোটা টায়ারে কিন্তু কর্নারিং খুবই ভালো হয়, এটা সবাই জানেন। ব্রেকের বাইটগুলো কিন্তু একদমই স্মুথ, আপনি যখনই ব্রেক করবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ ব্রেক হচ্ছে, কারণ এটার সামনে 4 পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে আর পেছনে হচ্ছে 3 পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে। সো এই গেল হচ্ছে বাইকের ভালো দিক। এখন বাইকের কিছু খারাপ দিক বলি। এই বাইকের ফার্স্ট যে খারাপ দিকটা আসে সেটা হচ্ছে এই বাইকের ওভারওয়েট। এই বাইকের ওয়েট 170 কেজি, সবাই কিন্তু এই বাইকটা সহজে হ্যান্ডেল করতে পারবে না। এই বাইকের সিট হাইট কিন্তু আমার হাইট এখন 5 ফুট 7.5 কি 8, আমি নিজেও কিন্তু ভালোভাবে ফ্ল্যাট ফুট করতে পারতেছি না। এটাতে কিন্তু 711 পর্যন্ত অ্যাডজাস্টেবল মনোশক আছে, যারা একটু শর্ট হাইটেড পার্সন আছেন তাদের আসলে হ্যান্ডেল করতে একটু প্যারা হইতে পারে। থার্ড যেই খারাপ দিকটা আসে সেটা হচ্ছে বাইকের মাইলেজ। এখন কি বলবো, আসলে মানুষজনের হয়ে গেছে কি 165 সিসির বাইক চলায়, 160 সিসির বাইক চলায়, সবসময় মনে করে যে বাইকের মাইলেজ সবসময় 40-45 দিতে থাকবে, বাট এরকম না। এটা 250 সিসির একটা বাইক, যে কারণে এই বাইকের থেকে মাইলেজটা কম পাবেন, এটাই স্বাভাবিক বিষয়। এই বাইকের আরেকটা খারাপ জিনিস সেটা হচ্ছে বাইকের গিয়ার শিফট করতে গেলে একটু স্টিফ ফিল হয়, অত ইজিলি গিয়ার শিফট করা যায় না। আরেকটা ড্রব্যাক আর কি এই বাইকের, সেটা হচ্ছে এই বাইকটা যখন আপনারা সিটিতে রাইড করবেন তখন কিন্তু শান্তিভাবে রাইড করতে পারবেন না, কারণ এই বাইকটা কিন্তু খুবই মাস্কিউলার। ভাইয়া যখন এই বাইকটা কিনছিল তখন বাইকটার প্রাইস পড়ছিল হচ্ছে 3,85,000 টাকার মতো, আর পেপারস করতে 10,000 টাকা লাগছিল। তাহলে আমি ধরে নিলাম যে এই বাইকের প্রাইস হচ্ছে 3,95,000 টাকা। 3,95,000 টাকা দিয়ে 250 সিসির একটা বাইক কিনা আমার মনে হয় যে ভ্যালু ফর মানি হবে, কারণ বাইকের টোটাল রেসপন্সটা যথেষ্ট ভালো, পাওয়ার আউটপুটও একদম মানে মাশাল্লাহ। তারপর এই বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও সবকিছুই ঠিকঠাক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা সবার ভালো লাগছে, সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত এনজয় করছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাইক অথবা মোটো ব্লগ দিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আকিব আল আরবের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।